কিন্তু অন্যদিকে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি কিন্তু বলেছেন যে বিবেকের তাড়নায় দেশের দুঃশাসন ও অপশাসনের কথা জানাতেই খালেদা জিয়ার সঙ্গে তারা দেখা করেছিলেন। আপনি তো এটাও ভাবতে পারতেন, আপনি কেন ষড়যন্ত্রই ভাবছেন তাহলে? এই যে বিবেকের তাড়নায় যদি আসতেন এবং দুঃশাসন থেকে যদি আসতেন, তাহলে এই কথাটা যদি সত্য হয়, আমি রফিকুল ইসলাম মিয়া, তিনি এটা ব্যারিস্টার মানুষ, সিনিয়র ব্যারিস্টার, তিনি তো নিশ্চয়ই জানেন যে তাহলে কোনো সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের রাজনীতি করার অধিকার আছে। তাহলে সে রাষ্ট্রের অঙ্গ না হয়ে রাজনৈতিক দলের অঙ্গে পরিণত হতে পারেন। তিনি সেই তার চাকরি থেকে ইস্তফা দিয়ে এসে তার বিবেক বিবেচনা কোনটি সেটি তখন করার তার বিষয়। এখন তার একমাত্র নৈতিক এবং বিবেকজনিত কাজ হচ্ছে রাষ্ট্রের সেবা করা। গভীর রাত্রে এসে কোনো নাগরিকের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করা নয়। জি, জনাব সুরঞ্জিত সেনগুপ্ত, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। জি, শুনছিলেন তার বক্তব্য জনাব নাসিরউদ্দিন আহমেদ অসীম। আমি একটা জিনিস বলতাম, যেটা বাবু জনাব সুরঞ্জিত সেনগুপ্ত মানে দাদা যেটা বলেছেন যে সরকারি কর্মকর্তারা যেতেই পারেন, এটা আমিও আপনার মনে করি যে যেতে পারেন, বা আমি এটা বলতাম। আমার কথাটা হচ্ছে যে যেখানে যাননি সে কারণে আমি এই প্রসঙ্গটা আনিনি। আরেকটা জিনিস উনি বললেন যে গভীর রাতে যখন হয় যেতে পারেন, কিন্তু সেটা যদি গভীর রাতে হয় তাহলে ষড়যন্ত্র। গোপন গোপন বিষয় আমি একটা জিনিস আমি আপনাকে বলি, সেটা হচ্ছে কি, বেগম খালেদা জিয়ার সঙ্গে যখন রাজনৈতিক দল 20 দলের যখন মিটিং হয়, কিংবা আমরা যখন আপনার মহানগর বিএনপির কমিটি আমরা মিটিং করি, তখন কিন্তু ভেতরে আমরা যে কথা বলি রাজনৈতিক আলাপ, সেটার সময় কিন্তু আপনার কোনো আপনার মিডিয়ার কোনো এই থাকে না। আমার কথাটা সে জায়গাতে না, উনি যে কথাটা বলতে চাচ্ছেন যে গভীর রাতে হলে ষড়যন্ত্র, যে সময়টা গিয়েছিলেন স্বাভাবিক, ম্যাডাম কিন্তু রাতের 1:30-2টা পর্যন্ত কিন্তু অফিস করেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি তো একটা কথা বলেছিলাম যে ষড়যন্ত্র যদি হতে হয় সেটা হবে আপনার গোপন জায়গায়। তাহলে বৈঠকটি কি নিয়ে ছিল সেই বিষয়ে আরো অনেক বিস্তারিত জানবো। তার আগে নিতে হচ্ছে আমাকে একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, জনাব নাসিরউদ্দিন আহমেদ অসীম, আপনার কাছে ছিলাম যে ষড়যন্ত্রের কথা যেটা দাদা বলেছিলেন, আমি তো সেটাই বলছি যে ষড়যন্ত্রের কথাটা ছিল যে আপনারা গতকালের বৈঠকে আসলে কি নিয়েছিল এবং কারা কারা না, আমি তো সেই কথাটাই বলছি আপনাকে, যে আমাদের পক্ষ থেকে তো অলরেডি বলাই হয়েছে যে সাবেক যারা কর্মকর্তা, যারা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কিংবা মনে করেন যে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, তাদের কথা বলা হয়েছে। আমার কথা হচ্ছে যে যেটা আপনার মনে করেন যে রিপোর্ট কিংবা আপনার দাদা অভিযোগ করেছেন বা আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আমি তো বলছি দাদা যে কথাটা আপনার স্ট্রেস দিয়েছেন যে সেটা যদি গভীর রাতে হয় যেতেই পারেন, তবে যদি গভীর রাতে হয় তাহলে সেটা ষড়যন্ত্র। বিএনপি চেয়ারপারসন আপনার রাতের 1:30-2টা পর্যন্ত অফিস করেন, এবং সে জায়গাটা আপনার বলেছি, আগেই বলেছি আমি কিন্তু রেজিস্টার্ড। তারপরেও দাদা কেন আবার সেটা রিপিট করেছেন আমি জানি না। উনি অনেক অভিজ্ঞ মানুষ, আপনার মানে কনস্টিটিউশনাল এক্সপার্ট ওনাকে বলা চলে একজনের মধ্যে বাংলাদেশের। আপনার এটা গোপন জায়গায় হতে পারতো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যদি কাউকে বলা হয় যে হ্যাঁ এরা গেছেন, বেগম খালেদা জিয়া গোপনে তাদের সঙ্গে বৈঠক করার দরকার নাই, কারণ ওনার যে সমস্ত সাবেক আমলারা আছেন আমাদের পার্টিতে, তারা শুদ্ধ মনে করেন যে এ ধরনের ব্যক্তি যদি কারোর কথা এসে থাকে তারা অন্য জায়গায় মিটিং করতেন, আপনার সেটা এসে বেগম খালেদা জিয়াকে জানাতে পারতেন, কিংবা মনে করেন যে বেগম খালেদা জিয়াও টেলিফোনে, গোপন টেলিফোনে কিংবা স্কাইপের মাধ্যমে আজকাল বহু গোপন আপনার এই ধরনের যোগাযোগ সম্ভব হয়। এই মানে আপনার এই ধরনের একটা অবস্থার মধ্যে, আধুনিক যোগাযোগ ব্যবস্থার মধ্যে আপনার মনে করেন যে একটা জিনিস যে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, যেখানে এসবির লোকরা থাকে, আমি বলেছি মিডিয়ার কথা আমি বাদ দিলাম, এসবির লোকরা আছে যেখানে, আপনার বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকরা আছে, এবং যেখানে বেগম খালেদা জিয়া আপনার অফিস করেন, সে জায়গাতে এটা করার কোনো কারণ নাই। 2, ষড়যন্ত্রের কথা কিংবা উচ্ছেদের কথা, সরকার উচ্ছেদের কথা, বিএনপি কখনো সরকার উচ্ছেদের জন্য ষড়যন্ত্রের প্রয়োজন হয় না। বিএনপি জনগণকে নিয়ে সরকার উচ্ছেদ করবে, এটা হলো প্রথম কথা। আমি একটু শেষ করে নিই। আপনি যে কথাটা বললেন যে উনি বললেন যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যদি উনি আপনার দায়ী থাকেন ব্যবস্থা নেওয়া হতে পারে। 1996 সালে যখন আপনার মহিউদ্দিন খান আলমগীর সাহেবের নেতৃত্বে আপনার এই সরকারি কর্মকর্তারা আগে ষড়যন্ত্রের অংশ হিসেবে রাজপথে নেমে এসেছিল, আপনার সেটার জন্য এবং আওয়ামী লীগ কোনো ব্যবস্থা নিয়েছে? বরং দেখা গেছে যে যার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হতো
তাকে রাষ্ট্রদ্রোহের অনুমোদন নেওয়া মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আমার কথাটা এই জন্যই বললাম যে আগে নিজে পরিশুদ্ধ থাকেন, তারপরে অন্যের দোষটা ধরেন। জনাব আশরাফুল আলম খোকন, যে আসলেই কি এর মধ্যে আপনারা ষড়যন্ত্র কেন দেখছেন? আমি ষড়যন্ত্র দেখছি কি, আমি জাস্ট আপনার অসীম ভাইয়ের কথা যাচ্ছি না, আমি জাস্ট বিএনপির যে দুইটা স্টেটমেন্ট, দুইজন নেতার, আমি স্টেটমেন্টে নিয়ে কথা বলি। বিএনপি কালকাটা স্টেটমেন্ট দিয়েছে যে সেই রকম কোনো বৈঠক ওনাদের এখানে হয়নি, যে ওইরকম কোনো বৈঠক হয়নি। যারা ছিলেন, অসীম ভাই বলেছেন সাবেক আমলারা ছিলেন, যারা বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত তারা ছিলেন। তো তারা যদি আসেন, তারা তো আসতেই পারেন পার্টি অফিসে, দলের অফিসে আসতেই পারেন। আবার ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া আজকে কি বলেছেন, যে ওনারা বিবেকের তাড়নায় এসেছেন। তার মানে কি, বিবেকের কারণে যারা আসছেন, যাদের কথা বলা হচ্ছে মিডিয়াতে, যারা সরাসরি এখনো প্রজাতন্ত্রের কর্মচারী, সরকারি কর্মকর্তা, বেতন ভাতা নিচ্ছেন সরকারের কাছ থেকে, ওনারা বিবেকের তাড়নায় আসছেন। যারা সাবেক, যারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, তাদের তো বিবেকের তাড়না আসার দরকার নেই, তারা সরাসরি আসতে পারেন পার্টি অফিসে। যেমন এটা ডিউটির মধ্যেই পড়ে, ওনাদের কার্যক্রমের মধ্যেই পড়ে, রাজনীতির অংশ হিসেবেই পড়ে। তার মানে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন বিবেকের তাড়না এসছে, তাহলে বিবেকের তাড়না কারা আসছে? পারতপক্ষে কিন্তু প্রকৃতপক্ষে বিএনপির ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া স্বীকার করে নিয়েছেন যে একটা অংশ এসছেন। এবং এখন অসীম ভাইও বলতে পারেন, কিংবা বিএনপির যারা, এই যে ওনারা সাবেক যারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, ওনারা কোনো পার্টির অফিসে যেতে পারেন কিনা, ইভেন সরকারি দল, যে যাওয়ার রাইট ওনাদের আছে কিনা। না, চাকরির বিধি অনুযায়ী সেটা আসলে পারেন না। না না, আমি তো সেটা বলছি, আমার কথাটা আমি এই কারণে আমি একটা কথা বলছি যে আপনার চাকরি বিধি অনুযায়ী সেটা পারে না, অনুমোদন ব্যতীত সেটা পারে না। আমি এই কথাটা আমি তো জানি, সেটা আমি বলছি, সেটা আমি অস্বীকার করছি না। এখন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সাহেব বলেছেন যদি যেয়ে থাকেন তাহলে সেটা বিবেকের তাড়নে। উনি ওনার যে একটা এজাম্পশন উনি যেটা ড্র করেছেন, উনি সেটা বলেছেন। উনি পার্টির মুখপাত্র হিসেবে আমি একটা জিনিস বলি, ক্লিয়ার স্টেটমেন্ট বলে হয়েছে যে কেউ যায়নি, সরকারের কেউ যায়নি, সেটা পার্টি থেকে দেয়া হয়েছে। সো আমি তো একটা কথা বলছি, যদি কেউ গিয়ে থাকেন সেটা গোপন নয় কিংবা ষড়যন্ত্র না। ষড়যন্ত্র কোথায় হতে হয় সেটাও মানুষ জানে, আর গোপন কোথায় হতে হয় সেটাও মানুষ জানে। ঠিক যে একটা পার্টি অফিসে কখনো বসে বসে একদম খোকন বলার আগে আরেকটা জিনিস আমি অ্যাড করে দিলে সুবিধা হবে। সেটা হবে কি, আপনার যে বলা হয়েছে যে বেগম খালেদা জিয়ার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন, তার মানে সেখানে কোনো মিডিয়ার লোকজন ছিলেন না? ছিল না। তাহলে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন কিংবা আপনার XYZ এর সঙ্গে দেখা করেছেন, আপনি সেটা কি বলেন? আমি পুরো বিষয়টা মনিটর করেছি। আমি বলি বেগম জিয়ার সঙ্গে বৈঠক করার বিষয়ে সারা দিন ভর গতকাল সচিবালয়ে কিন্তু অনেক গুঞ্জন ছিল, এবং আমরা যে বিএনপি যেই রিপোর্টাররা খবর সংগ্রহ করেন তাদের মাধ্যমে খবর পেয়েছি এরকম একটি বৈঠকের খবর তারা শুনতে পেয়েছেন। হতে পারে, শুধুমাত্র হতে পারে ভিত্তিতে আমরা রিপোর্টারকে সেখানে পাঠিয়ে রেখেছি, এবং বেগম জিয়া হয়তো 9টা সোয়া 9টার দিকে সেখানে গেছেন, তার আগে দুই একজন এসেছিলেন, এবং বেগম জিয়া সেই কার্যালয়ে আসার পরে কিন্তু অন্যরা এসেছেন। না, তাহলে দাদার কথা অনুযায়ী গভীর রাত বলে কোনো কিছু না, মানে সেটা কিন্তু একটা পর্যন্ত। আমি একটা কথা বলি, যে অসীম দা একটু আগে বলেছেন, শুরুতেই বলেছিলেন যে ষড়যন্ত্র কোথায় হয় এটা আসলে আমি জানি না, কোথায় হয়, প্রকাশ্যে হয় না গোপনে হয়, এটা উনি ভালো বলতে পারেন। উনি বলেছেনও যে ষড়যন্ত্র হয় গোপন স্থানে, ডেফিনেটলি কমন সেন্স থেকে হয় ডেফিনেটলি। কিন্তু আপনার যে কালকের যে বৈঠকটা, একটা পার্টি অফিসে যদি এইরকম একটা টিম আসেন, এটা সাধারণত একটা আওয়াজ থাকে কিন্তু, যে আজকে ম্যাডাম আসবেন কিংবা দলের নেত্রী আসবেন কিংবা অমুক দলের সভানেত্রী আসবেন, একটা প্রস্তুতি থাকে, উনারা আসেন। এবং মিডিয়ারও একটা, আপনার অ্যাটলিস্ট ইলেকট্রনিক মিডিয়া না গেলেও কিন্তু অ্যাটলিস্ট প্রিন্ট মিডিয়ার কিছু লোক যাওয়া আসা করেন, এটা রুটিন ওয়ার্কের মধ্যে পড়ে। কালকে কিন্তু এরকম কোনো শিডিউল ছিল না, এবং বারবার অস্বীকার করা হয়েছিল। এবং বারবার আপনি যদি দেখেন যে ছবিতে যারা বেরিয়ে আসছে, আপনি দেখেছেন কিনা জানি না, ক্যামেরা ধরা হচ্ছে, উনি বারবার পালায় যাচ্ছে, এরকম 3-4 জনের ছবি। সরকারের গোয়েন্দা সংস্থা যারা আছে তারা কি করছে? আপনি যদি গোয়েন্দা সংস্থা ব্যর্থ যদি হয়, কিংবা গোয়েন্দা খবর যদি না জানেন, আপনি কি ষড়যন্ত্র করবেন রাষ্ট্রের বিরুদ্ধে? এটা কোনো নীতির মধ্যে পড়ে না, এটাকে বলা হচ্ছে কেন যে দায়িত্বের মধ্যে পড়ে? আপনি দেখেন যে ছবিগুলো যে দেখাচ্ছিল, আমি টিভিতে দেখছিলাম, যে ওনারা ঘুরে ঘুরে চলে যাচ্ছেন। যদি বিএনপির ওনারা রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকেন অসীম ভাইয়ের কথা অনুযায়ী, তাহলে ওনারা ক্যামেরা লুকাবেন কেন? আমানুল্লাহ আমান কিংবা খায়রুল কবির খোকন, নাজিমউদ্দিন আলম, ওনারা কিন্তু স্টেট এসে বক্তৃতা দিয়েছেন, মিডিয়া স্টেটমেন্ট দিয়েছেন, আপনার শমশের মোমিন চৌধুরী বক্তৃতা দিয়েছেন। বাট আমলাদের কয়েকজনের চেহারা আপনি দেখছেন যারা সাবেক আমলা ছিলেন কিংবা যারা মানে বিএনপির সরাসরি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, আমরাও জানি, ওরা দেখেছেন কি রাগান্বিত,
এবং একটা পোর্শন কিন্তু এটার কারণ কি বারবার জনাব বারবার পালিয়ে নাসিরুদ্দিন যাচ্ছিল। আহমেদ হাশিম? কোন মানে বিষয়টা? পালিয়ে যাবেন যে, কেন আপনি? আমরা কিন্তু আপনি টেলিভিশনে যদি দেখেছি আপনি যে যদি এই ষড়যন্ত্র যদি নাই হবে তাহলে আপনি পালিয়ে যাবেন কেন? কয়েকজনকে কিন্তু দৌড় দিয়ে আমরা যেতে দেখেছি। এবং এটা মিডিয়াতে এসেছে এখন টোটালি আমাদের টেলিভিশনে ওই হ্যাঁ, ছবি এসছে, কিন্তু আমি তো বলছি যে কথাটা আমি বলছিলাম যে আপনার ওই যে যাদের নাম আমি নিজে দেখেছি বলা হয়েছে যে তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী, তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী না, দিয়ে যোগ্যসূচি আপনার পর্যায়ে ছিলেন। ষড়যন্ত্র, একজন দুজন না না আমি কয়েকজন একটা ছিলেন, কথা কিন্তু বলি, এদেরকে নিয়ে কি আসলে ষড়যন্ত্র আপনার হয়? এই যাদের কথা এসছে ষড়যন্ত্র- এটা আপনার কিভাবে ষড়যন্ত্র হবে আর এদের দিয়ে আপনার উৎখাত কিংবা উচ্ছেদের ষড়যন্ত্র, মানে এটা আমার কাছে না, অনেকটা ষড়যন্ত্র হাস্যকর তো মনে শোনেন, হচ্ছে। একটা জিনিস কি সবকিছু একবারে হইতে হবে তাহলে তার পার্টি অফিস হওয়ার দরকার নাই, তাই না, না? না। বিশাল আকার হইলে তো তার আপনার মানে- রাজপথে হইতে পারে কিংবা যে কোনো জায়গায় হইতে পারে, বিষয়গুলো- প্রাসাদ ষড়যন্ত্র হইতে পারে, এরা কি কিন্তু ধরনের ষড়যন্ত্র করতে পারে বলে সরকারের ধারণা? জনাব আপনার আশরাফুল আলম খোকন কি ধরনের ষড়যন্ত্র সেটা কি করতে পারে? ধরলাম সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে, সেটা কি করতে পারে? তাদের সর্বোচ্চ ক্ষমতাটা কি থাকতে পারে? ষড়যন্ত্র সেটা রাষ্ট্র কিংবা সরকার যার বিরুদ্ধে ষড়যন্ত্রই, এটার কোনো রকম ফের কোনো ধরন নাই। আপনি আমাকে আঘাত করেছেন, কিভাবে করেছেন ইট ডাজন্ট ম্যাটার, আঘাত করেছেন এটাই হচ্ছে অপরাধ, কিংবা ধরেন এটাই হচ্ছে হ্যাঁ, সরকার crime। এই কয়েকজন যদি ধরে নিলাম তারা বৈঠক করেছেন, তারা সরকার উৎখাতে কয়েকজন তো ষড়যন্ত্র একটা পার্ট করেছেন হইতে পারে, ধরছি, কয়েকজন একটা পার্টও হইতে পারে। কিন্তু তাদের যেই লেভেল আমরা আসলে আপনি লেভেল কি, আপনার এখানে একজন ব্যক্তি সরকারি কর্মকর্তা, প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা যে সরকারি বেতন ভাতা নিচ্ছে, চাকরি করছে, সে তো এই রাইটটা রাখে না। না, So, সেটি আবার আপনি এটাকে বড় করে নিয়ম কানুন আইনের বিষয়, আমি সেইটিকে বলছি না। হ্যাঁ, আপনি আমি এখানে বলছি একজনই সরকার আসুক। এটিকে এত গুরুত্ব দিয়ে দেখছে কেন? ডেফিনেটলি আমি যদি দেখি আপনি একটা পূর্ব প্রস্তুতির একটা বিষয় আছে, আমি যদি দেখি যে আপনি ষড়যন্ত্রের দিকে পা বাড়াচ্ছেন, আপনার ইতিহাস যদি বলে আপনি ষড়যন্ত্রকারী, আপনার ইতিহাস যদি বলে আপনি পিছনে দরজা দিয়ে ক্ষমতা আসেন, আপনার ইতিহাস যদি বলে যে আপনি এই পোর্শনগুলো ভালো করে বোঝেন, তখন আমাকে